কতবার বাড়িয়েছি হাত, তোমাকে ছুঁয়েও জানতে পারিনি জলে স্বরলিপি। জল তুমি বদলেছ কত নামে কতবার। সমরেশ বসুর কোথায় পাবো তারে উপন্যাসের ছেলেটা দোলাই থেকে বুড়িগঙ্গা অবধি চলে গিয়েছিল কোষা নৌকায় চড়ে। মনে পড়ে আমরা দোলাই এখন কোথায় পাই। দোলাই পার আছে, দোলাইয়ের উপর সড়ক তৈরি হয়েছে, সেই জলপ্রবাহের শীর্ণ একটি ধারা বইছে নর্দমার পোশাকে। বুড়িগঙ্গা তোমার আচলেই আমার সহস্র বছরের বেড়ে ওঠা। ইতিহাস লেখকদের কেউ কেউ দোলাইকে মূল বুড়িগঙ্গা বলেছেন, কেউ শীতলক্ষা ও বালু কিংবা বুড়িগঙ্গার সংযোগ উপনদী বলেছেন। কারো কারো মতে মুঘল আমলের পর থেকে দোলাই শুকোতে শুরু করে। শুকনো দোলাইকে তাই ঢাকাবাসীর খাল বলে ডাকা সহজ হয়ে উঠেছিল। এই দোলাই নদী আগে কিরকম ছিল? এটা খাল ছিল, একদিক দিয়ে দুই সাইডে কোনো রাস্তা ছিল না। এটা গ্রাম অঞ্চল ছিল, ইউনিয়ন পরিষদ এগুলি গ্রাম ছিল, রাস্তা ছিল না, পা হাঁটার রাস্তা ছিল। খালের দুই সাইডে বড় বড় গাছ ছিল, আম গাছ, জাম গাছ, বন্যা গাছ। আর এদিক দিয়ে বড় বড় ট্রলার, ছোট ছোট লঞ্চ এগুলি চলছে। এখন তো রাস্তা দুই দিক দিয়ে হওয়াতে এটা এবং এই দোলাই নদীর সাথে সংযোগ ছিল মানে শীতাল, এইদিকে বুড়িগঙ্গা, এদিকে শীতালক্ষা, ঠিক আছে, কাজলা ব্রিজের তল দিয়া এদিক দিয়ে চলাচল করতো মানুষ। তখন তো এত রাস্তাঘাট ছিল না। এখন এই স্বাধীনের পর থেকে আমরা ৮০-৮৬ সাল থেকে এই দিক দিয়ে রাস্তাঘাট হওয়া শুরু হয়েছে আর কি। দুই দিক দিয়ে রাস্তাটা আস্তে আস্তে বড় হইতে হইতে এখন গাড়ি চলে, মানুষ বেশি ডেভেলপ হয়েছে, বহুত বাড়িঘর। এবং এটা তাহলে মানে নর্দমা হয়ে গেছে, নর্দমা হয়ে গেছে, এটা ভইরা যায় অল্প বৃষ্টিতেই খনন করে। আর এদিকে লঞ্চ ঘাট ছিল না কোথাও? লঞ্চ ঘাট ছিল না, এমনি গাড়ে গাড়ে যার যার বাড়ির সামনে। কয়টা ঘাট ছিল এখানে? নির্ধারিত ঘাট ছিল না, দয়াগুঞ্জ ছিল বাজারে, ওইখানে ছিল ঘাট। ওই দিক দিয়ে চৌরাস্তা, এদিকে যাইতো, ওইদিকে যাইতো, চারিদিকে আসা যাওয়া করতো। গ্যান্ডার, সূত্রাপুল, লোয়ারপুল হইয়া ওদিক দা, মানে ওদিক দিয়ে হয়ে যেত হচ্ছে বুড়িগঙ্গায়। আর এদিক দা আপনার কাজলা ব্রিজের তল দিয়া একেবারে মান্ডা দিয়া এদিক দা বেগুনবাড়ি দিয়া চলে যেত শীতালক্ষা। আর এদিক দা আবার ডাইনে চলে যেত সায়দাবাদ ব্রিজ দিয়া, ওইটা আবার মান্ডার সাথে খালের সাথে অ্যাড হয়েছে। আচ্ছা, ওদিক দা পুরো এলাকাটা একটা নদী বা খালের সঙ্গে ছিল এবং পুরো একটা গ্রামীণ পরিবেশ ছিল। গ্রামের পরিবেশ ছিল। এখন ইউনিয়ন পরিষদ ছিল, এখন তো ওইটা নাই। তাহলে এই যে এটা খাল বা নর্দমায় পরিণত হলো কতদিনের মধ্যে? এটা আপনার গত 15 বছর আগে এটাকে দুই সাইড ড্রেন করা হয়েছে। এর আগে ড্রেন ছিল না, ঠিক আছে। এদিক দিয়ে একটু রাস্তা ছিল, এদিকে একটু চাপাইনা ছিল। এখন একটু বাড়ায় নিয়ে ওই ড্রেনে পরিণতি করছে আর কি। তাহলে এই যে আপনারা যে একটা নদী হারালেন, খাল হারালেন, এই দুঃখ আপনাদের মধ্যে নাই? এটা আসলে আছে, কিন্তু এখন পরিবেশের কারণে রাস্তা করতে গেলে খাল থাকে না, খাল করতে গেলে রাস্তা থাকে না, জায়গার সংকট। সরকার যদি যখন বাড়িঘর না থাকতো, কিন্তু এই যে আপনারা এই যে একটা খাল পরিকল্পনা করতো আগে, আপনারা যে দূষিত করে ফেললেন, এখন বাধ্যতামূলক এটা ড্রেনের সাথে সবার বাড়িঘরের ময়লা পানি রাস্তাঘাটের সংযোগ। আপনারা এই নদী নষ্ট করলেন বা খাল নষ্ট করলেন মানুষই। এখন মানুষ বলতে কি, এটা সরকারের উদ্যোগের উপরে দেশ চলে, জনগণ উদ্যোগ নিলে তো হয় না। সরকারি পরিকল্পনা, সরকারের দায়িত্ব আছে, আবার আপনাদের দায়িত্ব আছে না? আপনাদের বাড়ির সামনে খাল নদী নষ্ট হচ্ছে, ঠিক আছে। আমাদের যারা তৎকালীন মনে করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, এমপি মহোদয়রা ছিল, ওনারাও এতটা কোনো কেয়ার করেনি, যত্ন নেয় নাই, ধোলাই কোনো এত চেষ্টা করেনি। এমনি পরিষ্কার করছে, কিন্তু নদী বাঁচানোর জন্য, খাল বাঁচানোর জন্য এরকম ভাবে। আরো আপনি দেখেন না, এটা তো ড্রেন আছে, ওদিকে তো একেবারে ভরট কইরা ফালাইছে, খুঁজেই পাওয়া যাবে না। হ্যাঁ, ওইটার রাস্তাই নাই, ওইটা ওদের রাস্তা সব। আচ্ছা, ওই যে এদিক দিয়ে যে পুরোটা রাস্তা হয়ে গেছে ধোলাই, হ্যাঁ, এটা আপনার রোডের উপর দিয়া রোড তো পুরাটা সূত্রাপুর পর্যন্ত একেবারে, আর এদিকে একেবারে সায়দাবাদ পার হয়ে আপনার গোলাপবাগ পর্যন্ত সব বড় হয়ে গেছে, সিটি গল্লি পর্যন্ত। জল তুমি বদলেছ কত নামে কতবার, তোরা বালু
সোনাভান শীতলাক্ষা কখনো নরাই, তুমি অপ্সরী ধলেশ্বরী। সূত্রাপুর গ্যান্ডারিয়া এলাকার লোহারপুল কাঠেরপুর এলাকার বাসিন্দাদের কাছে এখনো দোলাই সতেজ স্মৃতি হয়ে আছে। বুড়িগঙ্গার সঙ্গে দোলাই হয়ে ফরাসগঞ্জ এলাকার বাণিজ্যিক যাতায়াতটাও দূর অতীত হয়ে ওঠেনি এখনো। কাঠেরপুর লোহারপুরের নিচ দিয়ে যে এই যে দোলাই চলে গেল, সেই দোলাইটাকে আপনারা কিরকম দেখেছেন? মানে আমার জন্ম এই অন্তর যে গলিটার ভিতরে, দোলাইয়ের পারে, মানে এই যে লোহারপুলের হ্যাঁ, এই যে জায়গা আপনি বসে রয়েছেন, মানে এই গলির ভিতরেই আমার জন্ম। ওই ভিতর পর্যন্ত যে ওই জায়গাটা ছিল, এই রোডটা ছিল একটা, এই রোডটাই রোড। এই রোডের এই দিয়া ওইদিকে ফেরদৌস মামার বাড়ি, এই বাড়িটার পিছন দিয়ে একটা পাটাতনের আসলো, সেদিক দিয়ে সবাই যাইতো। আর আমরা খাল পাড়ে ছোটোকালে নেইমা ওই পাটাতনের এদিক দিয়ে নেইমা কাবাডি খেলতাম, বিডিং খেলতাম। পানি যখন বেশি হয়ে যেত এই সাইডে হাইসের মতনই আসলো, এখানে বিডিং খেলতাম। আর এই যে এটা হলো পুল ছিল, 98 যখন বন্যা, তখন এই পুলটা যখন ভেঙে যায়, তখন এইখানে আমরা অনেকেই সবাই বেশিরভাগ মানুষই এখানে মাছ ধরছি ট্রলার দিয়ে, নৌকা আর এই যে ট্রলার এই দিয়ে আসতো। আমরা লঞ্চ দেখিনি, কারণ ওই বয়সটা আমাদের নেই। হ্যাঁ, আমার বয়সে আমি ট্রলার দিয়ে দেখছি। ট্রলারে এই ফরজগঞ্জ একটা গাছ আসলো, যে কলস্টার ছিল, ওখান দিয়ে আমরা আবার দূরে আইসা ওই যে গাজর আছে না, গাজর নিয়ে আসতাম আমরা ছোটকালে। গাজর নিয়ে আবার গাজরটি ধীরে ধীরে আমরা বিক্রি করতাম। এই আপনি এই যে দোলাই দিয়ে লঞ্চে করে বলেন? হ্যাঁ, লঞ্চে করে আমি মাল লইয়া এই ফরেনগঞ্জের গাড়ে নাইমা আমি নৌকা দিয়ে ডাইরেক্ট বাজারে সিঁড়ি দিয়ে উঠছি। মানে এই দোলাইয়ের উপর দিয়ে লঞ্চ চলাচল করতো, নৌকা চলাচল করতো, নৌকা চলাচল, আমরা নৌকা নিয়ে ঢুকতাম। এই দোলাইয়ের মধ্যে ঘাট ছিল কোথায় কোথায়? ঘাট ছিল খালি আমাকে বাজারের সামনেই, সিঁড়ির উপরে বাজারের লগেই ঘাটটা ছিল, ওই বাজারের গাড়ি ওটা ছিল, পুরাই নদী ছিল, এইটাও খাল ছিল। আচ্ছা, এটা তো বরটকারও পড়াশোনা পড়েছে, কিন্তু এটি সবই খাল ছিল। বুড়িগঙ্গার সাথে এর সম্পর্কটা কিরকম ছিল? বুড়িগঙ্গার সম্পর্কটা এটা তো পুরো নদীর লোকে এটা ছিল। যে সময় নতুন পানি একটু দেওয়া যায়, নতুন পানি আইছে, আমরা গোসলও করতাম, পুরো পরিষ্কার। তা এটা এরকম এই অবস্থায় রূপ নিল কেন? এই নালা বা নর্দমা রূপ নিল কিভাবে? নর্দমা রূপ নিচে আগে মনে করেন যে আমাকে ওই পুরান টাউনভিতে যত মনে করেন যে ময়লার আবর্জনা ছিল, তখন এই খালটা দিয়েই চলছে। আর আজও পর্যন্ত হবে এই খাল দিয়ে যাইতেছে। কিন্তু সুরুজ গেট বানানে আমাকে নতুন পানিটা ঢুকতে পারে না। আগে নতুন পানি ঢুকতো, যেমন জোয়ার আসতো তখন পানিটা ভরে যেত, আবার বাড়া যেত গা, তখন মনে করি শুকিয়ে যেত। এই যে আপনাদের ছোটবেলায় দেখা এই দোলাই যে নষ্ট হয়ে গেল, আজকে যে এরকম বিপন্ন রূপ, এইটা নিয়ে আপনাদের কষ্ট হয় না? অবশ্যই কষ্ট হয়। এটা তো আমাদের দেশে ঢাকা শহরের মানুষেরই দোষ। কারণ এই যত নোংরা যা আছে বাড়িঘরের সমস্ত কিছু কলম এই খালে পড়ে। নদীর জন্য মায়া লাগে না যে নদী যে হারাই গেল? যে রোজ একবার না দুইবার মধ্যে সাঁতার কাটতাম, ডুবাইতাম, অনেক কিছুই করতাম এই নদী এই খালটার দিকে। আর তখন মনে করেন ওই খাল আর নাই, তখন আছে সব ময়লা আবর্জনা। অতীতের কথা মনে পড়লে তো এখন প্রতিদিনে আফসোস করি, আর কিছু করতে পারি না। কারওয়ান বাজার শহরের ব্যস্ততম ব্যবসা কেন্দ্র, পাশে রাজধানীর প্রধান সড়ক। এই সড়কের পাশেই 350 বছরের পুরাতন আম্বরশাহ মসজিদ। 3 গম্বুজের এই মসজিদ তৈরি করেছিলেন সুবেদার শায়েস্তা খানের প্রধান খোয়াজা আম্বরশাহ। এখন দেখে মনে হতে পারে মসজিদ তৈরি হয়েছিল সড়কপথের পাশে, কিন্তু ইতিহাস বলছে নৌপথে চলাচলকারীরা এখানকার সরাইখানায় বিশ্রাম নিতেন, তাদের জন্যই মসজিদটি তৈরি করা হয়েছিল। কারো কারো মতে ওই নৌপথটি ছিল কারওয়ান নদী, তবে বেশিরভাগের মত নদীটির নাম ছিল নরাই। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা নরাই নদী। এটা হচ্ছে বুড়িগঙ্গা থেকে আসতো এবং এখানে ত্রিমোহনীতে বালু নদী পর্যন্ত ছিল। আমরা এখন যেটাকে ধানমন্ডি লেক হিসেবে চিনি, এই হাতিরঝিল এবং পান্থপথের রাস্তা, এটা হচ্ছে নরাই নদী। 7 মসজিদ রোড, ধানমন্ডি লেক, পান্থপথ এবং হাতিরঝিল, দূরে গিয়ে রামপুরা খাল। তো এটা একটা নরাই নদী। আমাদের ছিল পাণ্ডু নদী, যেটাকে পিলখানার এখন আমরা ড্রেন বলি।
হাতির যেটা হাজারিবাগে গেছে এইটা হচ্ছে পাণ্ডু নদী। সোনাভান নদী ছিল, যেটাকে মিরপুর খাল বলা হয় এখন। তো এগুলো হচ্ছে ঢাকা শহরের ভেতরের নদী, কারণ বাজার পর্যন্ত এসেছিল, এই মসজিদ পর্যন্ত। হ্যাঁ, আমরা তো বলি 50-এর বেশি খাল ছিল, একই সঙ্গে নদীও ছিল, আরো 5টা-4টা নদী ছিল ঢাকা শহরের ভেতরে। এই নদীগুলোকে সংরক্ষণের জন্য কি কোনো মানে অভিভাবক ছিল না, এইটা বা এটা কিভাবে এই নদীগুলো আমরা হারিয়ে ফেললাম? নদী হারানোর বাংলাদেশে একটা অদ্ভুত ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রথমে খাল বলে ডাকা হয়। খাল মানে মনে হয় যে তুচ্ছার্থে, নদী একটা প্রাকৃতিক ব্যাপার, খাল একটা মনুষ্য সৃষ্ট ব্যাপার, এরকম একটা ভ্রান্ত ধারণা আছে। কিন্তু আসলে বাস্তবে এটা একটা নদীর প্রতিশব্দ। বাংলাদেশে যতগুলো খাল আছে, আপনি দক্ষিণে গেলে বলবে খালি, আপনি যদি নেপাল বা ভুটানের সিকিমে যান তারা বলে খলা, তার মানে এটা নদীরই প্রতিশব্দ, খলা, খাল, খালি সব। নদী হত্যার আয়োজনটা অনেকগুলো আয়োজনের একটা, যেটা ঐতিহাসিকভাবে হয়, এই ঢাকার ভেতরের নদীগুলো যে হচ্ছে, এটা হলো নাম বদলায় দিয়ে খাল বলে ডেকে গলা টিপে ধরা হয়েছে। যেটা যেমন এটাকে নেরি খাল বলা হয়েছে নড়াই নদীকে। হত্যার একটা প্রক্রিয়া হচ্ছে নদীকে খাল বলা। একটা ইংরেজি প্রবাদ আছে যে কাউকে হত্যা করতে চাইলে আগে একটা ব্যাড নেম দাও। তো আমাদের হলো নদীকে আগে খাল বলে ডাকো, তাহলে আচ্ছা খাল তো এটা কিছু না, এটা একটা মানে এভাবেই এই যে পাণ্ডু নদী বা সোনাভান হারিয়ে গেল, বা নড়াই নদী, এই আমরা যেটা বলছি নড়াইও হত্যার একটা প্রক্রিয়া, কিন্তু রামপুরা খাল বলা। নেরি খাল, হ্যাঁ, নেরি খাল, নেরি খালের দিকে, এবং নিচে গিয়ে বলছে রামপুরা খাল, কিন্তু আসলে নড়াই নদী। নড়াই নদী। এইটা তো সবার সামনেই এগুলো হারিয়ে গেল, বা চুরি হলো, হত্যা হলো, কর্তৃপক্ষরা কি করলো? সর্বশেষ উদাহরণ হচ্ছে পান্থপথের যে রাস্তা আমরা বলি, খুব চমৎকার রাস্তা, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এটা নদীর মতো বাঁক আছে একটা, এটা হাতিরঝিল এবং ধানমন্ডি লেককে কানেক্ট করতো। তো কর্তৃপক্ষ তো এটা করেছে, কর্তৃপক্ষ যে এবং বলা হচ্ছে নির্বিকার থাকেনি। সমতল ছিল, খাল এখানে ছিল না, এখন অনেকে বলে খাল ছিল না। না না না, এটা 80-র দশকেও খাল ছিল। এরশাদের আপনি দেখেছেন জি, হয়তো আমি যে- নিজেও যে দেখেছি। ঢাকা শহরে এটাকে কর্তৃপক্ষ বক্স কালভার্ট করছে। একটা তো নাম বদল করা, আরেকটা হলো বক্স কালভার্ট করে মেরে ফেলা। সেটা একটা দোলাই নদীকে আমরা ধোলাই খাল করছি, পরে বক্স কালভার্ট করে রাস্তা করে দিছি। নড়াই নদীকে আমরা পান্থপথ রাস্তার নাম দিয়ে বক্স কালভার্ট করে, এখনো পান্থপথ রাস্তার নিচে নড়াই নদীর মৃতদেহ আছে। আর এই যে সোনাভান তো একদম পুরোপুরি হারিয়ে গিয়েছে নাকি? সোনাভানটা মিরপুর খাল এখন যেটা বলা হয় সেটা আছে সোনাভান নদী। আছে। এখনো আপনার পাণ্ডু নদী, এটা হাজারিবাগ খাল হিসেবে টিকে আছে। সোনাভান নদী এখনো মিরপুর খাল হিসেবে টিকে আছে। এখনো নড়াই নদীটা হাতিরঝিল ধানমন্ডি লেক হিসেবে টিকে আছে, যেটাকে আমরা এই রামচন্দ্রপুর খাল বলি, এটা নড়াই নদীর অংশ। হ্যাঁ, তাহলে এই যে আমরা বলছিলাম, তাহলে এই যে সবার সামনে যে চুরি হয়ে গেল, তাহলে আমাদের এখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা আগে ঢাকা ছিল, ডিআইটি ছিল, হ্যাঁ, তারপর ওয়াসা ছিল, পানি উন্নয়ন বোর্ড ছিল, সিটি কর্পোরেশন ছিল, তারা তো নদীগুলোকে হত্যা করলো, মানে নির্বিকার থাকা একটা আমরা কাউকে দোষ দিতে পারি যে তার দায়িত্ব ছিল রক্ষা করা, কিন্তু সে নির্বিকার থাকছে তা না, তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, লিড করছে নদীগুলোকে হত্যা করার। মুঘল সেনাপতি ছিলেন মির্জা নাথান, তার একটা খুব বিখ্যাত বই আছে এই অঞ্চলে, বাহারি গায়েবিস্তান। তো এইটাতে কিন্তু উনি দোলাই নদীকে মূল বুড়িগঙ্গা নদী বলতেছেন, যে তার সময় যে এটা এত বড় ছিল। তাহলে এখন এগুলোর আসলে এই যতটুকু ধ্বংসাবশেষ রয়ে গেছে বা স্মৃতিচিহ্ন যতটুকু রয়েছে, যতটুকু আমরা দেখতে পাই, এতটুকু কিভাবে রক্ষা করা সম্ভব বা সম্ভব হবে বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে এটা 3টা পর্যায়ে আছে। একটা হচ্ছে যেগুলো এখনো টিকে আছে, যে অংশটা, সেইটা আর 1 ইঞ্চিও দখল হতে দেওয়া যাবে না, যতটুকু জল আছে, যতখানি আছে সেটা রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে যে যেগুলো মরে গেছে জৈবিকভাবে এবং দৈহিকভাবে দখল হয়, জৈবিকভাবে মানে দূষণে কোনো জীবন নাই, ওইটাকে রক্ষা করতে হবে। আর সম্ভব হলে দোলাই এবং নড়াই নদীর যে অংশটা বক্স কালভার্ট হয়েছে সেইটা উদ্ধার করা সম্ভব, মুক্ত করে দিতে হবে। এবং এটা খুবই ভালো, ইউরোপে আপনি দেখেছেন যে তারা দুই পাশে গাড়ি চলতেছে, মাঝখানে নৌকা চলতেছে। দোলাই এবং নড়াইয়ের ক্ষেত্রে এটা খুবই সম্ভব, এবং যে এখনো উদ্ধার করা করে সম্ভব। সম্ভব। এবং আমরা তো হাতির ঝিল তার একটা বড় প্রমাণ, যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যে যতটুকু বেঁচে আছে, অস্তিত্ব আছে, সেটা কিন্তু ঢাকার সৌন্দর্যটাকে বাড়িয়ে দিয়েছে। মাত্র 15 বছর আগে হাতিঝিল আপনি দেখেছেন, এটা নর্দমা ছিল, এটা তো এখন আবর্জনা ভাগার ছিল। এবং এই রামপুরার যে বাড়িগুলো এবং বলা হতো সবগুলো বেগুনবাড়ি খাল। বেগুনবাড়ি খাল বলা হতো একদম। বেগুনবাড়ি খালও একটা, এটাকে দখলে নেওয়ার একটা প্রক্রিয়া ছিল, এবং আমরা অনেক সাইনবোর্ড দেখেছি কিন্তু যায়। দখলে নেওয়ার জন্য। তোমাদের জলে আয়নায় দেখা নন্দিনী আমি। ঢাকার এই যে নদী খাল, এই জল জীবন তো দেখেছেন, এবং সেক্ষেত্রে ধানমন্ডি, এই যে এখন যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যে পান্থপথ, এটাও তো একটা
খাল ছিল বা বলা হচ্ছে এটা সোনাবার নদী, কারণ বাজার হয়ে যে গুলশান বাড্ডা লেক হয়ে রামপুরে পড়েছে, ওইটাকে বলা হচ্ছে নড়াই নদী। তো এই যে এখানকার যে জলজীবন, এখন আমরা যেই ব্যস্ত পান্থপথ বা ধানমন্ডি দেখি, জলের সাথে একটা প্রাকৃতিক বৈচিত্র্য ছিল এখানকার মানুষের বসবাসের। আপনার সেই অভিজ্ঞতা, সেই দেখা যদি বলেন। আমি 68 সালে যখন সিদ্ধেশ্বরী স্কুলে পড়ি, তখন আমি রামপুরায় এসে আমরা বিকালটা বসতাম, ওটা বন্ধু বান্ধবদের সাইকেল চালিয়ে আসতাম মালিবাগ থেকে, এবং রামপুরা ওখানে বসতাম। তখন দেখলে মনে হতো যে অথই পানি, মানে এত বড়, মনে হতো একটা নদী, সেই নদীর উপরে আমরা দাঁড়িয়ে দেখতাম। এই পার্টটা দেখেছি আমি আরও পরে, ধরেন 70-এর ইলেকশনের পরে যখন বঙ্গবন্ধুকে নিয়ে এই বাড়িতে আমরা আসতাম, তখন এই জায়গাটা দেখেছি। এই জায়গার পানি অনেক বেশি ছিল। এই জায়গাটা তো চলে গেছে সাত মসজিদ ক্রস করে একদম মহৎপুর বেড়িবাঁধের দিকে, সেটাও এখন বন্ধ হয়ে গেছে। আর এটা তো পান্থপথ যখন হলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। কিন্তু তার আগে সোনারগাঁ ওই মোড়টা, যখন সোনারগাঁ হোটেল হয়নি, সেই মোড়টাও আমি দেখেছি। এবং দারুল কাবাব, ওখানে যে বস্তি ছিল, ভাসমান বস্তি, ওখানে পানি ছিল, এবং টোটাল লেকটা চলে গেছে একদম রামপুরার দিকে। লেক বলা যায় না, বড় প্রশস্ত একটা রাস্তা চলে গেছে, নদী পথ বলা যায়, চলে গেছে। আর এই এই এলাকাটাকে আপনি কীরকম দেখেছেন? এই পান্থপথ এই সাইডটা তো ব্লকই ছিল, এবং রামপুরা সোনারগাঁ হোটেলের দিকটায় যে জায়গাটা ছিল, যেটা বাংলা মোটর থেকে সোনারগাঁ হয়ে প্রশস্তভাবে চলে গেছে, ওই জায়গায় ছিল অনেক বস্তি, যারা কচুরি পানার উপরে পানি বাড়লে অনেক সময় তাদের বস্তিটা ডুবে যেত, তখন তারা কচুরি পানার উপরে ভাসমান একটা বস্তি তৈরি করতো। বিটিভি বা বাংলাদেশ টেলিভিশনের পিছনের দিকটাও আপনি বিশাল জলরাশি বিশাল দেখেছেন? বিশাল জলরাশি, যেটা চলে গেছে ড্যামরার দিকে, সেখানেও। এবং সে বড় বড় নৌকাও আসতো, এখন বালি নিয়ে আসতো, অথবা ধরেন বাঁশ নিয়ে আসতো, বড় বড় সে নৌকাগুলো যিনি কি নাম ছিল, বড় নৌকা যেগুলো আপনি তো পালতোলা। তাহলে তো আপনি যে ধোলাই খাল বা ধোলাই নদীও তো দেখেছেন। হ্যাঁ, দোলাইখালও দেখেছি। তখন লোহার পুল যেটা, সেটা তো কাঠের পুল ছিল, সেগুলোও দেখেছি। তারপরে হাতির পুল, সেগুলোও দেখেছি। কিন্তু আমাদের দুঃখজনক যে কিছু ব্যাপার হয়েছিল, যে আমরা তখন এত ছোট ছিলাম, কিছু ছবি হয়তো তুলেছি, কিন্তু সেগুলো ঠিক সংরক্ষণ করা হয়নি। এই যে জলের সঙ্গে একটা শহরের নাগরিকদের বেড়ে ওঠা, আপনি দেশে বাইরেও বিভিন্ন দেশে ঘুরেছেন ক্যামেরা হাতে নিয়ে, এই যে নদী এবং জলাশয়ের সঙ্গে যে একটা শহরের মানুষের বসবাস, সম্পৃক্ত একটা আত্মিক সম্পর্ক, সেটা তারা বজায় রাখে, আমরা কেন সেটা রাখতে পারলাম না? হ্যাঁ, আমি যখন নিউ ইয়র্কে দেখি, বা আমি যখন অন্য অন্য দেশে দেখি, যে পানি এবং তার যে জলাধারটাকে এত সুন্দর করে সংরক্ষণ করে, প্রতিটা জায়গায় মনে হয় যে একটু দাঁড়াই, থামি। কিন্তু আমাদের এখানে ছিল তো আমাদের সব। আমাদেরও ছিল, আমাদের পুরো দেশটাতেই তো নদী নালায় ভর্তি ছিল। আবার ঢাকার উপরে এত চাপ বাড়লো যে আস্তে আস্তে সেগুলো সব হারিয়ে গেল। কিন্তু এটা আমার মনে হয় আমাদের প্ল্যানিংয়ে ভুল, যে আমাদের ওই নদী নালা, ওই খাল বিলগুলো আমাদের রাখা উচিত ছিল। মানে ঢাকাকে এখন আমরা দালান দিয়ে সুন্দর দেখাতে চাই, দালান দিয়ে আমরা তিলোত্তমা বলতে চাই, কিন্তু জল দিয়েও কিন্তু আমরা রূপবান রূপবতী রাখতে পারতাম। হ্যাঁ, যেমন আমি এখন যেখানে ধানমন্ডিতে থাকি, সেখানে আমি দেখছি যে আমার পাশে এমনভাবে বিল্ডিং দাঁড়িয়ে গেছে যে বাতাস ঢোকার কোনো সুযোগ নেই। তো আমরা সব কিছুতেই পরিকল্পনাবিহীনভাবেই কাজ করছি। বিশেষ করে আমাদের এই জলাধারগুলি যে এত প্রয়োজন ছিল, যেগুলো থেকে আমরা পুরো মানে রাজধানী বঞ্চিত হচ্ছে। তোমাদের জলের আয়নায় দেখা নন্দিনী আমি। সোনারগাঁ হোটেলের পেছনের জলাধার হাতিরঝিল হয়ে এখন বনশ্রীতে মিশেছে। বনশ্রী ও নতুন আবাসন এলাকা আফতাবনগরের মাঝের জলপথটিকে রামপুরা খাল বলা হতো,
যার নড়াই নামের শুরু ধানমন্ডি থেকে। এর একটি বড় অংশ পান্থপথে বক্স কালভার্টের নামে লুকিয়ে ফেলা হয়েছে। তবে গত শতকের 90 দশক পর্যন্ত নড়াই ছিল উত্তাল। বালু নদীর ত্রিমোহনীর সঙ্গে যুক্ত নড়াই নদী। এই নদীটিকেও তেজগাঁওর শিল্প বর্জ্য ও উভয় তীরের গৃহস্থ এবং পয়বর্জ্য দিয়ে হত্যা করা হয়েছে ক্রমশ। নড়াই নদীর তীরে বসত যে জেলে পরিবারের, নদী মাছশূন্য হয়ে পড়ায় তারা যেমন জীবিকা বদলে ফেলেছে, তেমনি পাল্টেছে বসত। আমি যখন আসি তখন মনে করেন যে আমার বয়স হলো তখন 40-45 বছর। এসে দেখলাম আমি ওই ব্রিজের ওখানে গুদারা ছিল, মানে খাওয়া মনে করেন নৌকা ছিল, নৌকাতে লোকজন যাতায়াত করছে, পার ঘাট করছে। এই নদী দিয়ে যে এখানে যে ঘাট ছিল, কত পানি ছিল, কিভাবে অনেক পানি ছিল, অনেক পানি। মনে করেন যে নদী ঢেউ উঠছে, নদীতে ঢেউ উঠছে, তখন অনেক পানি ছিল, খেওয়া পার হয়েছে, মানুষজন পার হয়েছে। তখন এই নদীতে চলে আসে আপনার এই মেরাইতে মনে করেন নদীটা ট্যাক হয়েছে, পার হয়ে গেছে। তখন নদীতে অনেক বড় বড় ঢেউ উঠছে, উঠলে পারে তখন মনে করেন খেওয়া মনে করেন একদিন তো খেওয়া ডুবেই গেছে, নৌকা ডুবেই গেছে। ডুবে গেলে তখন মানুষ সব হাবুডুবু করছে, লোকজন উঠছে। নদীটা ছোট হলো কিভাবে? নদীটা ছোট হলো এখানে মনে করেন যে ওই রাস্তা মনে করে বানাইলো, রাস্তা বানালো, এখানে চাপে গেল, হ্যাঁ ভরাট হয়ে গেছে। হয়ে গেলে তখন এই নদীতে আস্তে আস্তে মনে করেন যে চাপা ফেলাইছে। আর নদীতে এই যে খেয়া পাড়া পরে তো কোন কোন এলাকার লোক এখানে খেওয়া পার হয়তো মনে করেন যে এই যে আমাদের উলুম দাসপাড়া, তার পাশে আপনার পুকুরামপুরা, রামপুরা, এমরা বনশ্রী, এমরা মনে করেন যে মেরুল, বাড্ডা, আপনার নিমতলি, এমরা মনে করেন যে কুলসান এদিকে মনে করেন যে অনেক জায়গায় থেকে বিভিন্ন রকমের লোক আসতো। এই নদীকে ধরে ধরে ব্যবসা বাণিজ্য ছিল, জাল দিয়ে মাছ টাছ বাড়ি খাওয়া বলতো, অনেক মনে করেন যে মাছ মারত। তোমাকে জানতে চেয়ে কতবার বাড়িয়েছি হাত, তোমাকে এবার আসিল এই যে খালরা ছিল, গাং আসিল না, অল্প আসিল। পরে হেন তেনে এই যে মাছ ধরতো, তারপরে অনেক মাইছে অনেক কিছু করতো। আমরা আবার এই যে খালেতে জল আনছি, আবার স্নান করছি, কাপড় ধুইছি, এগুলাই না আগে। আর বর্ষায় তো অনেক পানি হতো না? বর্ষা করে সরোবর হইতো, বর্ষায় সরোবর হইতো। আর আপনাদের পাড়ার লোকজন তো মাছ ধরতে যেত? মাছ ধরতো, আবার বেহাল পাততো, তারপরে জাকি জাল দিয়ে আবার এই যে করে মাছ ধরতো। খরা জাল বাইতো, তারপরে মলাপান জাল বাইতো, এগুলা অনেক মাছ ধরতো নৌকা দিয়ে। আপনার গোদারা ছিল না? গুদারা ছিল, আবার এই যে গেছে মানুষ পার হয়েছে। কোন কোন এলাকার মানুষ পার হয়েছে গোদারা? এই যে রাম এদিকারও সেদিকারও আইছে, সব শান্তি আইছে। গোদারা বন্ধ হলো কবে থেকে? ওই যে ওখানে হুগাই গেছে গা, মাটি মুটি বইরা প্রজেক্ট করে হালাইছে, ওখানে হুগাই গেছে গা। গাঙের কাছে আগে যে যেতেন, এখন আর যেতে মন চায় না? ও অনেক মন চাইলে কি করে বাবা, অনেক কি যাইতে পারবো, আছে অন্ত কিছুই নাই। অনেক খালে ঠুনা ছিল, ওরা উই কইরা পুষ্কমি নাগাল বানিয়ে ওরা ওই যে লঞ্চ নেই খালি। তোমাদের জলে আয়নায় দেখা নন্দিনী আমি, তোমাদের রূপসী আমার জমিনে পড়েছে শকুনের ছায়া। ঢাকার সোনাভান নামে এক অপ্সরা ছিল, তার রূপের বন্দনা এখন খুব কম লোকই জানে। একসময় যারা মোহাম্মদপুর, মিরপুর এলাকার বাসিন্দা ছিলেন, তারা সোনাভানের রূপের সঙ্গে পরিচিত ছিলেন। সোনাভানের দুই তীরের গ্রামীণ আবহটিও খুব বেশি দিন হয় না যে বিপন্ন হয়েছে। ঢাকার বাহু যখন মোহাম্মদপুর, মিরপুরের দিকে আগ্রাসী থাবা নিয়ে এগিয়ে যেতে থাকে, তখনই সোনাভান তার লাবণ্য হারাতে থাকে। লাবণ্য হারা সোনাভানকে মিরপুর বা ঢাকার মানুষ ডাকতে শুরু করে মিরপুর খাল। খাল নামের মিষ্টি ডাকের ছুতোয় ধীরে ধীরে সেই সরু জলাশয়ের উপরও উঠতে থাকে দালান কোঠা। নদী খালের বুকের দখল নেয় সড়ক। আমি ধরেন 1974 সালে আসছি, আইসা এখানে পাইছি, এখানে এই যে মসজিদটা না, এখানে ছিল একটু উপরের দিকে আর কি, দুই একটা বস্তির ঘর ঠর ছিল, আর এ সব ছিল জলসার, মানে পানি আর পানি, আর এ সব ছিল জঙ্গল। এ সব ছিল, ওই জায়গায় ছিল একটা টিকলির মতন পাহাড়ে, এই বেলভিটার ভিতরে একটা টেকনার মতন ছিল, আর ওই যে নাম মেন রোড ঝুটপট্টি, এও ছিল সব জঙ্গল, জঙ্গলের মতন, আর এটা সব ছিল নদীর মতন। থাকা সত্ত্বে এখানে ওই সময় নৌকা বাইতো, ট্রলার আসতো, ছোট ছোট লঞ্চও মাঝে মাঝে দেখা যায়। তখন তো ধরেন পরিবর্তন হইলো অনেক সরকার। 1991-তে নির্বাচনের পরে মনে করেন এই সময়ে এই জলসায়ী, তখন আর কি এই মাঠটা
এও পানি ভর্তি। তখন এই মাঠে মাটি হালানো ধরলো হাউজিং তরফ থেকে। এর সব একরের জায়গা ছিল, সব হাউজিং নিয়ে এই মাটি হালাইয়া এই জায়গায় প্লট বানানো শুরু করলো। এখানে বস্তি টস্তি যা ছিল সব উঠিয়ে দিল, আস্তে আস্তে এটা শুরু হতে থাকলো। এত বড় একটা নদী ছিল, এখানে এই খালের মতন ছিল, কিন্তু এই খালের কোনো জায়গা রাখে নাই, না রাখে প্লট বিক্রি করা শুরু করে দিল। নদী হয়ে গেল নর্দমা। পরবর্তীতে 2001 সালে একটা কাজ ধরলো, এই রাস্তার কাজ, ওই রাস্তার কাজ। মেন রাস্তার থেকে পুরাই ঝুটপটি, এইটা পুরো আন্ডার ড্রেন, মানে বড় রাস্তাটা পুরাটা ড্রেন, মানে বক্স কালভার করে। হ্যাঁ, বক্স কালভার করে। মানে এই রাস্তাটাও আসলে ছিল খাল বা নদী, খাল বা নদী, হ্যাঁ, সব নদী, সব এখন বক্স খাল কালভারের নিচে ছিল, নিয়ে হ্যাঁ, গেছে। তোমাদের জলে আয়নায় দেখা নন্দিনী আমি। সাত মসজিদ রোডের ঈদগাহ মাঠ তৈরি করেছিলেন সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা 1640 সালে। এই ঈদগাহের সামনে জলের প্রবাহ ছিল। আজকের সাত মসজিদ রোড বা ধানমন্ডি লেক দেখে কি সেই প্রবাহমান জলের কথা কল্পনা করা যায়? পাণ্ডু নদীর কথা খুব একটা শোনা যায় না, কিন্তু আজকের হাজারীবাগ খাল বুড়িগঙ্গা থেকে পিলখানা, সাত মসজিদ, ধানমন্ডি হয়ে পান্থপথের কাছে নড়াই নদীর সঙ্গে মিশেছিল। পাণ্ডু নদীর বিবর্ণ রূপ দেখতে হাজারীবাগের গজমহল এবং শিকারিটোলা সফরে যাওয়ার নিমন্ত্রণ জানাতে হয়। এখানকার মানুষেরা পাণ্ডু হত্যার প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য দিতে তৈরি আজও। এই যে এই হাজারীবাগ গজমহলকে আপনার 55 বছর আগে এসে, হ্যাঁ, কিভাবে দেখেছেন? এই এখানকার যে খাল, জলাশয়, নদী এই যে ছিল, হ্যাঁ, এগুলোকে আপনি কিভাবে দেখেছেন? এগুলো খোলা ময়দান ছিল, জমি ছিল, যার যার জায়গা হ্যাঁ বুক করতো। আর বাড়িঘর এদিক ছিল, বর্ষার সময়তে এদিকটা নৌকায় বাড়িঘরের সামনে, রাস্তার সামনে বৃত্ত গোদার আসলো। ওনা আস্তে আস্তে যার যার জায়গা ভরতে ভরতে এবার যে পুরনো হয়ে গেছে পুরো এলাকাটা। এটা তো পুরা নই জমি ছিল, ক্ষেত। এই জলাশয় বা এই খাল বা নদী যাই বলি না কেন, তো এখান দিয়ে কি নৌকা চলাচল করতো? নৌকা তো বর্ষাকালে সবই খোলা ছিল, নৌকা তো আপনি চাইতে যেত, এটা তো আসলেই। আর এমনিতে এখানে কি এই যে জেলে পরিবার বা মাছ ধরতো, বা মানে এই খালকে বা নদীকে ঘিরে কি জনবসতিটা কিভাবে গড়ে উঠেছিল? যে এটা ঢাকা শহরটা ছিল নদীমাঠ থেকে আর কি, নদীর পাড়ের সম্পত্তির দাম বেশি ছিল, এই কারণে আপনার নদী বিস্তীর্ণ একটা শহর গড়ে উঠছিল। আপনার একদম ফতুল্লা থেকে স্টার্ট করে একদম মোহাম্মদপুর, মিরপুর পর্যন্ত নৌকা দিয়ে মালামাল টানাটানি করতো, এবং গাড়িগুলি কম ছিল। ইটখোলার কথা বলছিলেন, টানারির কথা বলছিলেন, আর কি কি ছিল? ইটখোলা মাটি বেচছে, যার যার জায়গা ছিল, ওদিকে ইটখোলা ছিল কালীনগর, যার যার জায়গার মাটি ইটখোলা নিচে, আবার অন্যান্য মাটি এনে জমি ভরছে, এই বাজে পড়ছে আর কি। কেউ কাটছে, কেউ ভরছে। শিল্প কারখানা 80 দশকের পরে গেছে, দুই তিনটা ট্রেনের হওয়াতে আস্তে আস্তে পরবর্তীতে আরো। তোমাদের রূপসী আমার জমিনে পড়েছে শকুনের ছায়া, তারপর দেখো আমি হচ্ছি রূপহারা, মুরগিদের করা খোলা জল বিবর্ণ। এই যে খাল, হাজারীবাগ খাল, বা এটা একসময় নদী ছিল, এটা আপনি হয়তো শুনেছেন। হ্যাঁ, আমরা কি শুনেছেন? এইখান থেকে নদী ছিল, আপনি এখানে নৌকা এসে ভিড়ত, পরে আস্তে আস্তে বীরবাঁধ হওয়া যাওয়ার পর এই আপনার নদীর যে পানিটা ওটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পর আপনার এই যে আস্তে আস্তে যার যার জায়গা মানে এরকম উঁচু হয়ে গেছে। আর খালটা আপনার ছিল ওইখান দিয়া, ঠিক আছে, খালটা আবার এইখান দিয়ে নিয়ে গেছে। নদী থেকে পরে খাল হলো, খাল হইলো, হ্যাঁ। তারপর সেই খালও আবার দখল হয়ে গেল। খালও দখল হয়ে গেল। কিভাবে দখল হলো, কিভাবে? এটা লোক প্রভাবশালীরা যারা আছে ওনারা এটা করে ফেলেছে, আস্তে আস্তে মাটি মুটি ফালায়া আপনার বইরা ফেলছে ওরা এভাবে। আবার এখানে আগে কি ছিল, মানে এখানে যে আপনি নৌকা চলাচল বা মাছ ধরা এগুলি দেখেছেন? বা হ্যাঁ, এখানে আগে মাছ ধরতো, ঠিক আছে, এখানে ট্রলার ভিড়তো, ঠিক আছে, নৌকা চলাচল। এখানে গোসল করছি আমরা, যখন পানি দেখছি তখন আমরা গোসল করছি এখানে। তারপর আস্তে আস্তে বীরবাদ হইলে পর বন্ধ হয়ে গেল, পর নদীর পানি আসা বন্ধ, পরে এই পানি নোংরা হয়ে গেল, যে হ্যাঁ, ওই যে ট্যানারির পানি আসার পর থেকে নর্দমা হলো, আর এখানে করে না, মাছ টাছ কিছুই ধরা যায় না। পরে আস্তে আস্তে খালটা দেখলাম ওইখানে, আস্তে আস্তে ভরতে ভরতে খালে এখানে এসে পড়ছিল। তোমাকে জানতে চাওয়ার ইচ্ছেটাই আমার ছিল বুঝি, মিথ্যে বুড়িগঙ্গা, মিথ্যে বুড়িগঙ্গা।
শরীরের শিরা উপশিরার রক্ত প্রবাহ বন্ধ করে দেওয়া হলে প্রাণ বাঁচে কি করে? ঢাকার ছোট বড় 15টি নদী, অর্ধশত খালের জলপ্রবাহ বন্ধ হলে ঢাকা তো মৃত্যুমুখে পড়বেই। ঢাকার সেবক বা নিয়ন্ত্রক কোনো সংস্থাই ঢাকার নদী জলাশয় বাঁচাতে শক্ত অবস্থান নেয়নি। স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে ঢাকার চারপাশে নদী দিয়ে ঘেরা, কিন্তু সেই নদীর আবার ভিতর দিয়ে অনেক নদী প্রবাহিত ছিল, এখন আর সেই নদীগুলোর হয়তো সন্ধান আমরা পাই না। অভিভাবক ছিল না বলেই কি এই নদীগুলো দখল হয়ে গেল? নদীকে হারালাম, তার সঙ্গী যে ছিল খাল, তাদেরকে আমরা হারিয়েছি। ঢাকা তো এইভাবে বিখ্যাত যে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ছোটদের বইতে লেখা থাকে, তো সেটা তো বাস্তব। এই বুড়িগঙ্গা হলো ঢাকার দক্ষিণ দিকে এবং বুড়িগঙ্গার উত্তর দিকে শহরটা শুরু হয় এবং এর প্রসার শুরু এখান থেকেই। তো ঢাকা খুব মজার শহর এই কারণে যে এরকম একটি শহর, চারদিকেই নদী, দক্ষিণে বুড়িগঙ্গা, পশ্চিমে তুরাগ, তারপরে উত্তরে টঙ্গী নদী, টঙ্গী খাল বা নদী, পূব দিকে হলো বালু নদী প্রথমে, তারপরে একটু দূরে শীতলক্ষা। তো এরকম নদী বেষ্টিত শহর খুব কমই পাওয়া যাবে। 4টে নদী তো আছেই, আর প্রায় 60টি খাল, এই মাত্র 304 বা 5 বর্গ কিলোমিটার জায়গা, 1 কোটি 1.25 কোটি লোক স্থায়ী বসবাস, এবং এই অসংখ্য খাল ছিল। এবং এই খাল, দোলাই খাল তো বিখ্যাত। দোলাই খাল পাকিস্তান আমলে এটা ভরাট করা হয়, ওইদিকে গ্যান্ডারিয়া গিয়ে যুক্ত হয় বুড়িগঙ্গার সাথে, আর এদিকে সুয়ারিঘাট এখানে যুক্ত হয়। তো সুন্দর একটা সার্কেল মতো ছিল। এটাই ছিল কিন্তু আদি শহর ঢাকা, 400 বছরেরও আগে। মুঘলরা আসবার আগে যে শহরটা ছিল সেটা ছিল ওইটুক জায়গার মধ্যে। এগুলো তখন ছিল প্রবাহমান এবং নৌকা আসতো এই কারণ বাজার পর্যন্ত। কারণ বাজারটা বড় মার্কেট ছিল। কারণ বাজারের কথা স্যার বললেন, ওখানে যে জলের যে প্রবাহ ছিল, সেই জলপ্রবাহের যে মোগল আমলের যে মসজিদ, সেটা একটা নদী ছিল, সোনাভার নদী। কারণ বাজার এবং অন্যান্য যে আছে এখন, এই যে ধানমন্ডি লেক, এটাও তো একটা খাল দ্বারা সমৃদ্ধ। এমনকি এখন আমি এখন মাস্টারি করি যে ঢাকা ইউনিভার্সিটির ভূগোল বিভাগ, কাজী মোতাহার হোসেন ভবন, শহীদ মিনার উল্টো দিকে, এইখানে বিশাল ডোবা ছিল। এখন যেটা হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন, সেটা একটা বিরাট ডোবা ছিল। ডোবা জলাশয় আর অসংখ্য পুকুর ছিল। তো পুকুরগুলো তো যার যার ব্যক্তি মালিকানায় তারা ভরে ফেলেছেন, এবং এখন জলাশয় ভরার বিরুদ্ধে আইন আছে, কিন্তু বড়গুলোকে সেটা আইন দ্বারা সংরক্ষণ হয়, ছোটগুলো সেটা চুপে চাপে। তাই যে নদীগুলো দখল হয়ে গেল বুড়িগঙ্গা, তুরাগ, টঙ্গী, বালু পুরোপুরি দখল তো হয়নি, কিন্তু দখলের পথে অনেক জায়গায় একেবারে সংকুচিত। তো এখনও ছোট নৌকায় করে, ট্রলারে করে বা বালু বহনকারী যে জাহাজগুলো আছে, সেটা কিন্তু পুরোটাই কিন্তু এই বৃত্তাকার এই নদীপথ আছে। কিন্তু এই যে নদী সংকুচিত হয়ে গেল, তাহলে কর্তৃপক্ষগুলো কি করলো? এখন সংকুচিত, বুড়িগঙ্গা যেমন প্রায় 400-500 গজ ছিল, এখন সংকুচিত হয়ে তো বুড়িগঙ্গা মোটামুটি এখন সংরক্ষিত। তবে একটু একটু করে আবার ভরাট হয়ে যায়। এই যে অসংখ্য জাহাজ বানাবার যে ইয়েগুলো আছে, ঘাঁটি, ডকইয়ার্ড, শিপইয়ার্ড, ডকইয়ার্ড, সেগুলো আস্তে আস্তে একটু ভিতর দিকে চলে আসে নদী, এইভাবে হয়। অথবা অনেক জায়গায় আমরা দেখি মসজিদ, নদীর উপরে মসজিদ বানায়। মসজিদ বানালে কি হয়, যে এটা ভাঙা যায় না, কিন্তু মানুষ যখন নদী ধ্বংস করে মসজিদ বানায় তখন কেউ কিছু বলে না। তো এখন এইটা নিয়ে হস্তক্ষেপ হচ্ছে। তবে অনেক মহল সোচ্চার, আমাদের বাংলাদেশ পরিবেশ আন্দোলন সোচ্চার, নদী রক্ষা আন্দোলন সোচ্চার, এবং বাংলাদেশের সরকারিভাবে নদী কমিশন আছে। তবে সব কিছু বলার পরে বলতেই হয়, এই সবগুলোরই কার্যক্রম দুর্বল, ব্যবস্থাপনা দুর্বল, এবং এর যে শাসন এবং সুরক্ষা করা, সেই কার্যক্রমটা দুর্বল। যে ঢাকার বিস্তার যে নদী কেন্দ্রিক হলো, এবং এই বিস্তার হতে যেহেতু নদীগুলো দখল হলো, আবাসনের মাধ্যমে হলো, বিভিন্ন বাণিজ্যিকভাবে হলো, সেইটাই যে এই যারা আন্দোলন করছে তারাও আটকাতে পারলো না হয়তো অনেকটাই, এবং অনেকগুলো কর্তৃপক্ষ তাদের সামনে দিয়ে দিতে হলো। আমি ঢাকায় এসেছি 1950 সনে, তার মানে 74 বছর আগে। তখন আমরা এসে দেখেছি, আমি ফরিদপুর থেকে ঢাকা আসলাম স্টিমারে, এই বাদামতলি ঘাটে নামলাম। কি সুন্দর খোলামেলা ঘাট,
কি সুন্দর খোলামেলা সেখানে বেড়াবার জায়গা। তো সেটা হলো 50 সন, আর এখন 2024, এই 74 বছরে বিশাল পরিবর্তন। তো সেক্ষেত্রে আমরা নিজেদের এই যে যাপিত জীবন, রোজগার, রুজি এগুলোর সংস্থান করতে যে নদীকে মেরে ফেললাম। হ্যাঁ, সেটাই তো করলাম। কারণ হলো কি, আসলে যখন থেকে পাকিস্তান, পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকা, তারপরে পরেই কিন্তু মাস্টার প্ল্যান তৈরি হলো, রাজুক তৈরি হলো, ডিআইটি। তাকে একটা কার্যক্রম দেওয়া হয়েছে, তাকে অর্থবল দেওয়া হয়েছে, জনবল দেওয়া হয়েছে। এখন আমরা হয়তো দেখব যে যথেষ্ট ছিল না, যথেষ্ট অভিজ্ঞ লোকও ছিল না, যথেষ্ট পরিকল্পনাবিদ ছিল না। সেই পরিকল্পনা বিদেশিরা এসে করে দিয়ে গেল আমাদের জন্য। সেই পরিকল্পনা যদি মানতে পারতাম, ও প্রথম একটা পরিকল্পনা খসড়া 1917 সনে স্যার প্যাট্রিক গেডিস বলেছেন, ব্রিটিশ প্ল্যানার। তিনি মোটা দাগে কতগুলো জিনিস করেছিলেন। তার মূল কথাটা ছিল নদী খাল রক্ষা করতেই হবে, জলাশয় রক্ষা করতে হবে, সেই 1917 সনে। তো ওই ধারায় আমরা চলতে পারি, ওই ধারায় যদি রাজুক চলতো, ডিআইটি চলতো, পরিকল্পনা থাকতেই হতো। পরিকল্পনা ছিল, কিন্তু পরিকল্পনা বাস্তবায়নটা দুর্বল। এখন ওই যে বলে না, পাইট পাইপার অফ হ্যামিলন, এক পাইট পাইপার, সে বংশীবাদক, সে বিড়ালকে নিয়ে, কেউ ইঁদুরগুলোকে নিয়ে গেল, পানিতে ভাসায় গেল। এখন আমাদের মেয়র যদি এরকম পাইট পাইপার 2 মেয়র যদি হতে পারতেন, তাহলে নদী রক্ষা করা, যদিও মেয়ররা বলছেন, করছেনও, দক্ষিণের মেয়র আদি বুড়িগঙ্গা রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, এবং কয়েকজন স্থপতি তাকে সাহায্য করছেন জলাশয়গুলো রক্ষা করতে। তারপর কাছে কি মনে হয় স্যার, যে আমরা এই নদীগুলোকে রক্ষা করতে পারবো শেষ পর্যন্ত? না পারার তো কোনো কারণ নেই, ইচ্ছা করলেই পারবো। সত্যি এখন যদি সর্বোচ্চ মহল থেকে প্রধানমন্ত্রী বলছেন নদী জলাশয় রক্ষা করতে হবে, এটা আরও কার্যকর। অভিভাবক কি নির্দিষ্ট হলো আমাদের, এই নদীটা দেখবে কে? না, নদী কমিশন আছে তো, কিন্তু নদী কমিশনকে কি আমরা শক্তিশালী করছি কিনা, সেইটাই হলো কথা। নদী কমিশনকে আরও শক্তিশালী করতে হবে। আমি তো দেখতাম নদী কমিশনার সাহেব ঘুরছেন, বেড়াচ্ছেন। আমাদের প্রফেসর মুজাফফর আহমদ, আমাদেরও টিচার, তিনি বয়স হয়েছিল তখনও তিনি নদীর মাঝখানে ছোট একটা ডিঙ্গি নৌকায় আন্দোলন করছেন। এগুলো দৃষ্টান্তমূলক। এটার মানে হলো, আমরা আশা করি তরুণ সমাজ যেরকমভাবে ভাষা আন্দোলনে জড়িয়েছিল, 69-এ আন্দোলন করছে, 71 জনে করেছে দেশ বাঁচাবার জন্য, এখন দেশ স্বাধীন করবার জন্য, এখন দরকার দেশ রক্ষা করা, এবং তার একটা শাখা হলো নদী রক্ষা। ঢাকা ফিরবে না আর জল ও জঙ্গলের কাব্য হয়ে। তোমাদের জলের আয়নায় দেখা নন্দিনী আমি। কংক্রিট কাচের উত্তাপ সইয়ে নেয়ার লড়াই চলবে নগরে বাস করা মানুষের। আমার জমিনে পড়েছে শকুনের ছায়া। তবে যেটুকু জল আছে তাকে যদি আগের প্রবাহমান রূপে ফিরিয়ে আনা যায়, বাক্সবন্দি খালকে করা যে উন্মুক্ত, তাতে কিছুটা হলেও রূপনগর হয়ে উঠবে ঢাকা নামের পদ্মফুলটি। লোভের জিভে লোভের পাপে তোমাকে জানতে চাওয়ার ইচ্ছেটাই আমার ছিল বুঝি। মিথ্যে বুড়ি গঙ্গা, মিথ্যে বুড়ি গঙ্গা।